আসসালামু আলাইকুম ফুয়াদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুই যেটা করতে চাই, আপনি সর্বশেষ ফেসবুকে আপনার নির্বাচনের তহবিল ওঠানোর জন্য একটা ইয়ের আহ্বান করেছেন। কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আমার জায়গা থেকে অবশ্যই এটা মানে মানে এখানে সারার অথবা পরিমাণটা সবাই জানতে চায় যে কেমনটা পেলেন। আমার কাছে আসলে এটা হচ্ছে যে দোয়া, ভালোবাসা। একজন শ্রমিক আপনার তিনি গার্মেন্টসে কাজ করেন। তিনি একটা এসএমএস করেছেন যে আমার কাছে মাত্র ৮৭ টাকা ছিল। পুরো টাকাটা আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ধরেন টাকার অঙ্কটা হয়তো আমার আপনার জন্য কোনো বড় অঙ্ক না, কিন্তু এই অঙ্কটার সাথে যে পরিমাণ ভালোবাসা আসছে, আবেগ যে যেটা পরিমাণ আসছে। দোয়া আসছে, এইটা আমাদেরকে আপ্লুত করেছে প্রচন্ড রকম। একজন স্টুডেন্ট আছে, সে আপনার একটা এসএমএস করেছে যে আমার কাছে মাত্র ৫ টাকা ছিল, ওই ৫ টাকা আপনাকে দিয়ে দিয়েছি, কারণ হাদি ভাইকে পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরে হচ্ছে রেফারেন্সগুলো দেখলাম আর কি, যে শত শত মেসেজ আসছে জাস্টিস ফর হাদি রেফারেন্স নাম্বারে। বিকাশে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া যায় ওখানে শুধু মেসেজ আসছে জাস্টিস ফর হাদি। শুধু এক শর্তে আপনাকে টাকা দিলাম, যে হাদিকে ভুলে যাবেন না। তো এই জিনিসগুলো প্রচণ্ড রকম আমাদেরকে আপ্লুত করেছে, এবং আমরা যে ভালোবাসা পেয়েছি, যে এই যে হাজার হাজার মানুষ রেসপন্স করেছেন, মিলিয়নস আপনার বিভিন্ন ফোরামে যেগুলো নিউজ হয়েছে, অথবা আমার পেজ থেকেও এগুলো মিলিয়নস অফ ভিউ হয়েছে। তো সেই জায়গাগুলো হচ্ছে আমার কাছে টাকার পরিমাণের থেকে অনেক বেশি। এই যে আবেগ, ভালোবাসা, দেশের আজাদির পক্ষের লড়াইতে যে এত মানুষ জড়িত, আমরা যে আসলে একা না, মানে আমরা একা পথ চললেও আসলে আমরা একা না। আমাদের চারপাশে অনেক ভালোবাসার মানুষ আছেন যারা রেগুলার দোয়া করেন, আমাদেরকে দেখেন, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, দেশের জন্য লড়াই করি, সেরকম মানুষ আছে। তো আমার কাছে এটা মনে হয়েছে যে এটা টাকার অঙ্কে যতটা না, তার থেকে হচ্ছে এটার অন্য অনেকগুলো অনুষঙ্গ আমাদেরকে প্রচণ্ড রকম আপ্লুত করেছে। এবং একটা জনরাজনীতির যে আকাঙ্ক্ষা, একটা শরীফ ওসমান হাদির স্বপ্নগুলো, ইনসাফ, আজাদির লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া, এই আকাঙ্ক্ষাগুলো এখানে বেশি ফুটে উঠেছে। এর পাশাপাশি যে আবার নেগেটিভ জায়গা ছিল না তাও না, এখানে প্রচুর গালাগালি আসছে। যারা গালাগালি করার মতো মানুষ, পার্ট অফ এভরিথিং আসে। প্রচুর গালাগালি করার ব্যাপারও আসছে এখানে। অঙ্কের পরিমাণটা আমি গতকালকের আপডেট আসলে নিতে পারিনি আমার অ্যাডমিনের কাছ থেকে। আমি শুধু ২৪ ঘন্টা পরে একটা আপডেট দিয়েছিলাম। আমার ধারণা এটা ২৫ ক্রস করে ফেলছে। ২৫ লাখ, ২৫ লাখ ক্রস করে ফেলেছে এত অল্প সময়ের মধ্যে, কারণ আপনার প্রায় ৪৮ ঘন্টার আপডেট আপনার কাছে নাই। ৪৮ ঘন্টার আপডেট আমার কাছে এখন এই মুহূর্তে নাই আর কি। হ্যাঁ, আমি দেখলাম ৫ তারিখের এবং আমার ওই যে আপডেটটা আপনার আপনি যেটা হয়েছে যে আমার ঘন্টা খানিকের ভিতরে আমার বিকাশ ক্রস মানে ক্র্যাশ করেছে, কারণ যে ৫ লাখ টাকার একটা লিমিট আছে জি, জি, বিকাশে। জি, জি। এই জন্য ওই ১-১.৫ ঘন্টা পরে দেশের থেকে আর কেউ বিকাশে টাকা পাঠাতে পারে নাই। তো বিকাশে তো ট্রানজ্যাকশনটা আসলে বেশি হয়। জি, জি। তো আমাকে অনেকেই বলেছিল যে আমার নাকি আসলে ৩-৪টা বিকাশ নাম্বার দেওয়ার কথা দরকার ছিল আর কি। আচ্ছা, তো আমার আসলে ধারণা ছিল না যে মানুষজন এই লেভেলে টাকা পয়সা দিবে। আমি ধারণা করেছি হয়তো লাখ পাঁচেক টাকা উঠতে পারে, তো এটা বিকাশেই হয়তো হয়ে যাবে আর কি, এরকম আর কি। আমরা আসলে তাসনিম জারার ক্ষেত্রেও দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে ঠিক যেই মানসিকতার কথা আপনি বললেন, আজাদির কথা, পরিস্থিতির কথা, জুলাই বিপ্লব সব মিলায় মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা প্রবল যে এই স্পিরিটটা যে কোনোভাবে হোক, বলবান হোক, জিয়ে থাক। নিশ্চয়ই। হাদির কথা আপনি বলছিলেন, আমি ভাবছিলাম হাদির প্রসঙ্গে আরো পরে আসব। এখন পর্যন্ত হাদির বিচার প্রক্রিয়া যেভাবে গিয়েছে, আপনি কি এই অবস্থাটাতে সন্তুষ্ট? মানে গতকালকেও আমরা দেখলাম যে ডিবি একটা প্রেস কনফারেন্স করেছে, বলছে ফয়সাল দুবাই যায়নি, ভারতেই আছেন, এবং মানুষের মধ্যে হাদির ব্যাপারে এক ধরনের কনসার্ন তৈরি হয়েছে। আমি গতকালকে থেকে দেখছি যে হাদি হারিয়ে না যাক, এই জন্য সবাই পোস্ট করছে, এবং পোস্টে রিকোয়েস্ট করা হচ্ছে যে রিয়্যাক্ট করে যান। মানুষের মধ্যে একটা উদ্বেগ আছে যে হাদি হত্যার বিচার হবে না। একটা প্রক্রিয়া তো চলছে, রাষ্ট্রের একটা প্রক্রিয়া চলছে। আপনার কি মনে হয়, রাষ্ট্রের প্রক্রিয়াটা যথেষ্ট নাকি আমরা? একটা বিষয় হচ্ছে ওভারঅল বাংলাদেশের রাষ্ট্রের উপরে বিচারহীনতার ব্যাপারে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এত বছর থেকে, আমরা ধরেই নিয়েছি এখানে কোনো কিছুর বিচার পাওয়া যায় না। এখানে যাও বিচার হয়, বিচারটা আদায় করে নিতে হয়, বিচারটা টাকা দিয়ে কিনতে হয়, বিচারটার জন্য আন্দোলন করতে হয়, রাস্তা ব্লক করতে হয়, শাহবাগে বসতে হয়, রাত কাটাতে হয়। এটার মধ্যে তো ভুলও কিছু নেই। এই দুদিন আগে আমরা সুরভির ঘটনাটা দেখলাম, তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, হেনস্থা করা হলো, রিমান্ডে পর্যন্ত নিয়ে নেওয়া হলো। তো মানুষের মধ্যে
এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ওই ভীতিটা আসা কি অস্বাভাবিক? নিঃসন্দেহে মানে এইটা রাষ্ট্রকে যদি কাছ থেকে যারা বুঝবেন তারা আসলে আশ্চর্য হবার কিছু নাই। আমি আশ্চর্য হইনি, কারণ শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূস এবং ৮-১০ জন মানুষ তো রাষ্ট্রটা চালায় না। তার ক্ষমতার অনেকগুলো ভরকেন্দ্র আছে। এই ভরকেন্দ্রের প্রত্যেকটা জায়গায় কি আসলে আজাদির পক্ষের মানুষরা কাজ করেন, অবশ্যই না, ইনসাফের পরিবর্তন পক্ষের তো মানুষরা হয়নি। কাজ করেন, না এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছেন? দেশের ৭০-৮০% সরকারি কর্মকর্তা কর্মচারী এখনো আওয়ামী লীগের আমলের, যারা গত ১৬-১৭ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে আওয়ামী ফ্যাসিবাদকে তারা সার্ভ করেছেন, সার্ভ সেবা করে। করেছেন। এবং তারাই দেখবেন সাডেনলি এখন সবাই কিন্তু বিএনপি হয়ে গেছে। এটা এই বিস্ময়কর বিশাল পরিবর্তন, জনগোষ্ঠী হ্যাঁ। মানে আওয়ামী জাতীয়তাবাদী লোক হয়ে গেছে সবাই, এবং সবাই বঞ্চিত। দেখবেন সবাই এসে বলছে তারা আওয়ামী লীগের আমলে নাকি তারা বঞ্চিত ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে তার চাকরি হয়েছে, প্রমোশন হয়েছে, পোস্টিং হয়েছে, বোনাস পাইছে, কিন্তু সে বঞ্চিত। তো এই যে প্রক্রিয়াটা রাষ্ট্রের উপর, সেখানে এই হাদিকে যারা ভালোবাসেন, দেশের আজাদিকে যারা ভালোবাসেন, তাদের কনসার্ন হবার মতো যথেষ্ট জায়গা আছে। বাট এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিচারিক প্রক্রিয়াটার একটা নিজস্ব গতি আছে। আমি চাইলেই ধরেন ওই শুটারকে আপনি ২৪ ঘন্টার ভিতরে ধরে ফেললেন, ধরে কি পরের দিন বিচার করে ফাঁসি দিয়ে দিবেন? না না, সেটা তো এটা সম্ভব তো ওয়ার্ক করে না। না। এই জন্য একটা জুডিশিয়াল প্রসেসকে তার মতো করে চলতেও দিতে হবে। আমাদেরকে জবাবদিহিতার জায়গা ধরে রাখতে হবে, প্রতিবাদ করতে হবে, রাষ্ট্রকে প্রেসার দিতে হবে, সবকিছু মাথায় রাখতে হবে। ইকুয়ালি দেখতে হবে যে রাষ্ট্র আসলে করতে পারতো কিনা, কিন্তু করে নাই। গতি বাড়াইতে পারতো কিন্তু গতি বাড়ায় নাই। আরও বেশি অ্যাক্টিভ হইতে পারতো, অ্যাক্টিভ হচ্ছে না। এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। এবং দেখবেন যে শুটার দেশেই আছে, শুটার পালিয়ে গেছে, ইতিমধ্যে পালিয়ে গেছে, যেন সার্চ বন্ধ করে দেওয়া হয়, এরকম দেখবেন যে অনেকগুলো ন্যারেটিভ বিল্ডিং এর চেষ্টা করা হয়েছে হাদি মানে গুলিবিদ্ধ হবার পরে। পরপরই, হ্যাঁ। এবং এটা করে যেটা করা হয়েছে যে শুটারের অবস্থানটাকে নিয়ে একটা গ্লেম প্ল্যান ছিল যে আসলে সার্চ বন্ধ হয়ে যাক, ও আচ্ছা দেশ ছেড়ে তো পালিয়ে গেছে, তো আমরা দেশে এখন আর না খুঁজি, গিভেন যে হয়তো সে দেশেই রয়ে গেছে, এখনো দেশেই পালিয়ে আছে। তো এই বিষয়গুলোতে দিন শেষে আমাদের প্রতিবাদ কন্টিনিউ করতে হবে। রাষ্ট্রের উপরে ভরসাও করতে হবে, সমালোচনাও করতে হবে, দুইটা করতে হবে। কোনোটাই আপনি ঝুঁকে যেতে পারবেন না, কারণ দিন শেষে আমি আপনি বিচার চাই, কিন্তু আমি আপনি তো গ্রেফতার করতে পারবো না। না, যারা শাহবাগে বসছে, দিন শেষে তাকে ডিএমপি পুলিশের উপরে কিন্তু ভরসা করতে হচ্ছে, তাকে গোয়েন্দা সংস্থার উপরে ভরসা করতে হচ্ছে, কারণ দিন শেষে তাকে আবার বিচারিক প্রক্রিয়ার উপরে ভরসা করতে হবে। তাই প্রশ্ন করতে হবে, ভরসাও করতে হবে। এটাই হচ্ছে নাগরিক হবার, রাষ্ট্র নির্মাণ করবার একটা লড়াই। আপনি জুলাই বিপ্লবের কথা বলছিলেন, ওই স্পিরিটটাকে ধরে রাখার কথা বলছিলেন যে এটা অব্যাহত থাকবে। এটার আসলে পরিকল্পনা কি? আপনারা কিভাবে এটাকে অব্যাহত রেখে এগিয়ে যেতে চান? আমরা নানান ধরনের প্রচার এরই মধ্যে দেখতে পাচ্ছি। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশে এখন আসলে মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রাম যতটা শক্তিশালী রোল প্লে করছে, অন্যান্য জায়গা থেকে আসলে ন্যারেটিভ তৈরি করে খাওয়ানো ইদানিং একটু কঠিন। কিন্তু ফেসবুকে প্রচণ্ডভাবে একটা বিরোধী মনোভাব প্রতিটা ক্ষেত্রে, হাদি হত্যার ক্ষেত্রে বা নির্দিষ্ট কিছু মিডিয়ায় আগুন দেওয়ার ক্ষেত্রে, সব কিছু নিয়ে যে এইভাবে একটা নেগেটিভ একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, এই অংশটার বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা এগোনোর কথা ভাবছেন কি করে? আপনাদের আসলে গেম প্ল্যানটা কি করতে চান? না দেখেন, মূল বিষয়টা হচ্ছে যে একটা জুলাই আগস্ট একটা ঐতিহাসিক ঘটনা, এবং বাংলাদেশের ইতিহাস শুধু না, আমাদের পুরো ভারতবর্ষের ইতিহাসের ভিতরে দেখবেন হেন কোনো ইভেন্ট নাই গত ১০০ বছরের ভিতরে ঘটেছে যেটা এই লেভেলে ডকুমেন্টেড, যেটার এই পরিমাণ ভিডিওগ্রাফি আছে, ফুটেজ আছে, মানে মানুষের ফোনে লক্ষ লক্ষ ফুটেজ আছে, লক্ষ লক্ষ। মানে আপনি একটা মানে ভারতের দেখলাম যে আপনার ফেসবুকের মেটা থেকে হাদির অনেকগুলো ভিডিও তারা মানে করে ফেলছে, উঠায় নিচ্ছে, এটা পাওয়া হয়েছে তো। যাচ্ছে না। হ্যাঁ, তারা এটা করছে, তারা ওই যে খালিস্তান মুভমেন্টের সাথে, শিখ সেপারেটিস্ট মুভমেন্টের সাথে হ্যাঁ। একাকার করে তাকে রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী, ভারত বিরোধী ট্যাগ দিয়ে দিয়ে এই কাজগুলো করছে। এখন এইটা সফল হবে না। সফল হবে না কেন? কারণ এই ভিডিওগুলো ইতিমধ্যে কারো না কারো ফোনে ডাউনলোড করা আছে। অবশ্যই সে আছে। দিন শেষে এটা আবার আপলোড করবে, সে আবার শেয়ার করবে, আবার যখন আপনার হাদির প্রশ্ন আসবে আবার দেখবেন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়েছে। কারণ এইটা এত বেশি আমাদের তরুণ সত্তাকে টাচ করেছে। বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার মৃত্যুর পরে সম্ভবত কোনো ঘটনা সাধারণ মানুষকে এত পরিমাণ টাচ করে নাই না। যেটা ওসমান হাদির শাহাদাতকে করেছে। এবং এইটা এমন একটা জেনারেশনকে টাচ করেছে যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম,
ঘরে বসে মোবাইল টিপে, কোনো কাজের না, আপনার না। ছেলে মেয়েদেরকে হয়তো আপনি দেখবেন একই রকম, কিন্তু সাডেনলি দেখবেন সবাই ওসমান হাদি হয়ে গেছে। সাডেনলি দেখবেন আমি একজনকে চিনি, প্রচুর গাড়ি ফ্রিক, মোটরসাইকেল চেঞ্জ করে, মোটরসাইকেল কেনে, গাড়ির শপ, গাড়ির শোরুম, এইটা সেটা এগুলো নিয়ে থাকে। সাডেনলি জানাজার দিন সে তার গাড়ির ফ্রন্ট, খুব এক্সপেন্সিভ গাড়ি চালায়, ফ্রন্টে ওসমান হাদির এমব্লেম এঁকে দিয়েছে এবং একটা পতাকা, জাতীয় পতাকা নিয়ে সে জানাজায় গেছে। তাহলে ওসমান হাদি যে জেনারেশনকে ইনফ্লুয়েন্স করে গেছে, সাডেনলি আপনি ফেসবুক থেকে তার ভিডিও উঠায় নেবেন, তাকে দুইটা গালি দিবেন, তার নামে শাহবাগ চত্বরের নামটা পরিবর্তনের দাবি উঠছে কিন্তু মানছেন না, এগুলো করে এইটা আপনি সমাধান করতে পারবেন না। এই জন্য দিল্লিকে, মেটাকে বুঝতে হবে এই লড়াইটা মস্তিষ্কের লড়াই, মনস্তত্ত্বের লড়াই, এবং এই লড়াইটা হৃদয়ের ভিতরে চলে গেছে। সাডেনলি আপনি কোনো ইভেন্ট দিয়ে এই ইভেন্ট ঘটাবেন আর ওই ইভেন্টটাকে ভুলায় দিবেন, ওই জায়গাতে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন নাই। তারা দেখবেন তারা পলিটিক্যাল দল করে না কিন্তু হাদিকে পছন্দ করে, কোনোদিন ভোট দেয় নাই, হাদিকে পছন্দ করে, নামাজ রোজা পড়ে না অথবা ধরেন ধর্মবিশ্বাস করে না কিন্তু হাদিকে পছন্দ করে, তারা ইনকিলাব সেন্টারকে পছন্দ করে, তারা ভারতে চিকিৎসার জন্য যায় কিন্তু হাদির জন্য আবার তারা টাকাও দেয়। তাহলে চিন্তা করে দেখেন, এই যে মনস্তত্ত্বের জেনারেশন, এই জেনারেশনটাই হচ্ছে হাদিকে বাঁচায় রাখবে, এই জেনারেশনটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ, আজাদির বাংলাদেশকে বাঁচায় রাখবে। এবং এই লড়াইটা আপনার নিজ দায়িত্বে অর্গানিকলি জীবিত থাকবে। কারণ বাংলাদেশের জীবদ্দশায়, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য, আজাদির জন্য জীবন দিয়েছে শরীফ ওসমান হাদি, হচ্ছে তার সবচেয়ে বড় ফেস, আবরার ফাহাদ হচ্ছে তার সবচেয়ে বড় ফেস। অতএব এই দুইটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে এটা বাঁচানোর জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না। লক্ষ লক্ষ তরুণ এটাকে ধারণ করে বেঁচে আছে। আপনি গ্রামে গঞ্জে যাবেন, আমার গ্রামে গিয়ে দেখি স্কুলে তারা গ্রাফিটি এঁকে দিয়েছে, একদম গ্রামের একটা স্কুলে হাদির একটা গ্রাফিটি এঁকে দিয়েছে। ও তো পলিটিক্স করে না, তাহলে ওকে কে ইনফ্লুয়েন্স করলো, কে বলে দিয়েছে? কেউ বলে নাই। ও বাংলাদেশকে ধারণ করেছে সাডেনলি। এবং এর বাইরে আমরা যেটা করছি দেখেন যে মাহমুদ ভাই দায়িত্ব নিয়েছেন ইনকিলাব সেন্টারের, এটাকে একটা প্রপার কালচারাল সেন্টার আকারে ডেভেলপ করা, তার অ্যাক্টিভিটিস ডেভেলপ করা, এটার জন্য কাজ চলছে। ইনকিলাব সেন্টারের যারা দায়িত্বশীল আছেন তারা সাডেনলিতে একটা শকের মধ্যে আছে। আমরা আশা করছি আগামী 2-3 মাস পরে, নির্বাচনের পরে, এটাকে ঘিরে একটা বড় ধরনের প্ল্যান করা যাবে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় যারা আছে এবং সরকার সবাই মিলে কি অনেকগুলো আপনার ডকুমেন্টারি করার প্রস্তুতি নিচ্ছে, অনেক নাটক, গান, সিনেমা তৈরি হচ্ছে হাদিকে দিয়ে বিভিন্ন ভাষায়। দেশের বাইরেও হাদিকে নিয়ে মুভি করার, টেলিফিল্ম করবার আলোচনা চলছে। এবং আমরা এটাই চাই যে এই কালচারাল ফাইটটা আমাদের তরুণ প্রজন্ম, কবিতা, গানে, নাটকে, আপনি দেখবেন অসাধারণ গান হয়েছে হাদিকে নিয়ে। এবং মানে আপনি আশ্চর্য হবেন, আমরা গানের গায়ককে চিনি না, মিউজিশিয়ানকে চিনি না, গানটা কে লিখেছে চিনি না, কিন্তু হাদিকে নিয়ে গান লিখে ফেলেছে, মিলিয়নস ভিউ হচ্ছে এবং ভাইরাল হয়ে গেছে। অতএব এই জেনারেশনটা ইনফ্যাক্ট হাদিকে বাঁচায় রাখবে। আমার আপনার নতুন করে আবার কিছু বলতে হবে না, বরং যে সকল রাজনৈতিক দল এবং ফিগার হাদিকে ধারণ করবে না তারা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ এটাই হাদির জেনারেশন, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের জেনারেশন, যারা আবরার ফাহাদকে ধারণ করে। এই রাজনীতিটা যদি আমরা বুঝতে না পারি, এই মনস্তত্ত্ব যদি বুঝতে না পারি, তাহলে আগামী দিনেতে রাজনীতিতে কেউ টিকে থাকতে পারবে না। অতএব এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং এটাকে ধারণ করি আমাদেরকে এগিয়ে যেতে হবে।